আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশ এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যাকে শুধু রাজনৈতিক পরিবর্তন বলা যায় না, এটা আসলে একটা রাষ্ট্রগত পুনর্বিন্যাসের মুহূর্ত। 2024 সালের জুলাই আগস্টে সেই আন্দোলন যেটা একদিকে একটা দীর্ঘদিনের ক্ষমতা কাঠামোকে ভেঙে দিয়েছে, অন্যদিকে মানুষের মনে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, আর সেটাই নতুন করে প্রশ্নের মুখে। কারণ ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে পরিবর্তন ঘটানো যতটা কঠিন, সেই পরিবর্তনকে টেকসই করা তার চেয়েও অনেক বেশি কঠিন। বাংলাদেশের রাজনৈতিক যাত্রা যদি আমরা একটু পেছনে তাকিয়ে দেখি, তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে। এখানে গণতন্ত্র বারবার এসেছে, কিন্তু খুব কম সময়ের জন্য টিকে থেকেছে। কখনো সামরিক হস্তক্ষেপ, কখনো দলীয় আধিপত্য, কখনো নির্বাচনের আড়ালে ক্ষমতার একচেটিয়া নিয়ন্ত্রণ। প্রতিবারই গণতন্ত্রের কাঠামো ভেঙে পড়েছে ভেতর থেকেই। এই ভেতরের ক্ষয়ই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। গত দেড় দশকে যে বাস্তবতা আমরা দেখেছি, সেটা ছিল এক ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্র। নির্বাচন ছিল, সংসদ ছিল, আদালত ছিল, কিন্তু কার্যত সবকিছু একটা কেন্দ্রীয় রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে পরিচালিত হচ্ছিল। এই পরিস্থিতিতে বিরোধী রাজনীতি দুর্বল হয়ে পড়ে, প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা হারায় এবং নাগরিকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। সেই জমে থাকা ক্ষোভই একসময় বিস্ফোরিত হয় জুলাইয়ের আন্দোলনে। এই আন্দোলনকে অনেকেই রিসেট মোমেন্ট হিসেবে দেখছেন, যেন একটা নতুন শুরু। কিন্তু বাস্তবতা হলো কোনো রাষ্ট্রই একদিনে রিসেট হয় না। পুরনো কাঠামো, পুরনো অভ্যাস, পুরনো ক্ষমতার সংস্কৃতি সব কিছুই কোনো না কোনোভাবে থেকে যায়, এবং সেই জায়গা থেকেই শুরু হয় নতুন সংগ্রাম। অন্তর্বর্তী সরকার অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার সেই সংগ্রামের একটা কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিল। তাদের সামনে দ্রুত নির্বাচনের চাপ ছিল, অন্যদিকে কাঠামোগত সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয়তা ছিল। এবং এই দুয়ের মধ্যে ভারসাম্য পাওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু আসলে তারা শেষ পর্যন্ত কোনোটাই ভালোভাবে করতে পারেনি। সংবিধান সংস্কার, নির্বাচনী কমিশনের পুনর্গঠন, বিচার ব্যবস্থার স্বাধীনতা, এসব বিষয় নিয়ে যে আলোচনা চলছিল তা অবশ্যই ইতিবাচক। জুলাই চার্টার এই আলোচনাকে একটা কাঠামো দিয়েছে। এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, স্বাধীন প্রতিষ্ঠান শক্তিশালী করবার মতো প্রস্তাব রয়েছে। এগুলো শুনতে আকর্ষণীয় এবং নিঃসন্দেহে প্রয়োজনীয়, কিন্তু এখানেই একটা গভীর বাস্তবতা রয়েছে। বাংলাদেশের সমস্যা কখনোই শুধু আইনের অভাব ছিল না, বরং আইনের প্রয়োগের অভাব ছিল। সংবিধান বারবার সংশোধন হয়েছে, কিন্তু ক্ষমতার কেন্দ্রীকরণ কমেনি, বরং প্রতিবারই কোনো না কোনোভাবে ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এবার কি সত্যি ভিন্ন কিছু হবে? এই যে নির্বাচন হলো, নতুন একটা সরকার আসলো, এর ফলে নতুন কিছু কি হবে? এখানে একটা মৌলিক বিষয় বোঝার দরকার। গণতন্ত্র শুধু একটা রাজনৈতিক ব্যবস্থা নয়, এটা একটা রাজনৈতিক সংস্কৃতি, এবং সেই সংস্কৃতি পরিবর্তন না হলে কোনো কাঠামোগত সংস্কারই দীর্ঘস্থায়ী হয় না। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা প্রবণতা রয়েছে, ক্ষমতায় থাকা মানেই রাষ্ট্রের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সব কিছুই ধীরে ধীরে দলীয় প্রভাবের মধ্যে চলে যায়। এই প্রবণতা যদি বন্ধ না হয়, তাহলে নতুন সরকারও একই পথে হাঁটবে। এটা কোনো অনুমান নয়, এটা ইতিহাসের পুনরাবৃত্তি। এই প্রেক্ষাপটে, অর্থাৎ এরকম একটা প্রেক্ষাপটে রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটা বড় রাজনৈতিক শক্তি যদি কার্যত রাজনীতির বাইরে থাকে, তাহলে গণতন্ত্রের প্রতিযোগিতামূলক চরিত্র দুর্বল হয়ে পড়ে। নির্বাচন তখন একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়, যেখানে ফলাফল পূর্ব নির্ধারিত না হলেও বিকল্পের অভাব স্পষ্ট থাকে। এই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা নতুন সুযোগ পেয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, নেতৃত্বের অনুপস্থিতি এবং সাংগঠনিক দুর্বলতার পর এখন দলটা একটা পুনর্গঠনের পথে। ক্ষমতায় তারা সংস্কারের কথা বলছে, জবাবদিহিতার কথা বলছে, একটা নতুন রাজনৈতিক ভাষা তৈরির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী স্বয়ং
বা বিএনপি প্রধান সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা জানে রাজনীতিতে ভাষা পরিবর্তন করা সহজ, কিন্তু আচরণ পরিবর্তন করা কঠিন। এই কারণে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিশ্বাসযোগ্যতা। রাজনৈতিক দলগুলোকে শুধু প্রতিশ্রুতি নয়, বরং একটা পরিষ্কার রোড ম্যাপ দিতে হবে। কিভাবে তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবে, কিভাবে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করবে, এবং কিভাবে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসবে। সংসদ অধিবেশন চলছে, সংসদের এই প্রথম অধিবেশনে, যেটা 30 এপ্রিল পর্যন্ত চলবে, অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে, অনেক কিছু বোঝা যাবে। এখানে অর্থনীতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক পরিবর্তন যদি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সেটা দীর্ঘস্থায়ী হয় না। বাংলাদেশ এখন একটা আমদানি নির্ভর অর্থনীতি, যেখানে বৈদেশিক মুদ্রার সংকট, মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থানের অভাব বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকে নিরুৎসাহিত করে, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এবং শেষ পর্যন্ত সেই অর্থনৈতিক চাপ আবার রাজনৈতিক অস্থিরতায় রূপ নেয়। অর্থাৎ রাজনীতি এবং অর্থনীতি এখানে একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত, নিবিড়ভাবে জড়িত। আরেকটা বড় প্রশ্ন হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ, যেটা নিয়ে আসলে বাংলাদেশ সেই অর্থে তেমন কোনো কাজই করেনি। বিগত বছরগুলোতে প্রশাসন, পুলিশ এবং বিচার ব্যবস্থা যে মাত্রায় রাজনৈতিক প্রভাবের মধ্যে চলে গিয়েছিল, তা থেকে বেরিয়ে আসা সহজ হবে না। এই প্রতিষ্ঠানগুলোকে শুধু কাঠামোগতভাবে নয়, মানসিকভাবে পুনর্গঠন করতে হবে, এবং সেটা না করতে পারলে কাঠামোগত পরিবর্তন আসলে তেমন কোনো ফল দেবে না। এখানে সংস্কার কমিশনগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত, কিন্তু এটা প্রমাণিত হচ্ছে যে কমিশন গঠন করলেই কাজ শেষ হয় না। বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং সেই সঙ্গে নাগরিক সমাজের চাপ। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি কমিশন হয়েছে, সাম্প্রতিক ইতিহাসে আমরা দেখলাম সেটাই, রিপোর্ট হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। কারণ বাস্তবায়ন মানেই ক্ষমতার সীমাবদ্ধতা, এবং ক্ষমতা খুব কমই নিজেকে সীমাবদ্ধ করতে চায়। এই প্রেক্ষাপটে সময়ের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একদিকে একটা নির্বাচন হলো এবং জনগণ তার প্রতিনিধিত্ব নিশ্চিত করাটা চেয়েছে, এটা জরুরি ছিল। অন্যদিকে অনেকেই মনে করছিলেন সংস্কার ছাড়া নির্বাচন করলে সেটা আবার পুরনো সমস্যাগুলোকে ফিরিয়ে আনবে, কিন্তু সেখানেও তাদের সদিচ্ছার অভাব ছিল, কারণ তারা চেয়েছিলেন সংস্কারের কথা বলে আসলে নির্বাচনকে বিলম্বিত করতে। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য, অর্থাৎ একটা নির্বাচিত সংস্কার এবং সেই সঙ্গে নির্বাচিত সরকার, সংস্কার এবং বিচার ব্যবস্থা, বিচার অপরাধীদের যেটা মানুষের চাওয়া ছিল, তার মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করার দরকার, এবং এটা একটা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। এবং বাংলাদেশ এখন সেই সূক্ষ্ম একটা সীমারেখায় দাঁড়িয়ে, যেখানে একটা ভুল সিদ্ধান্ত পুরো প্রক্রিয়াকে পিছিয়ে দিতে পারে, আবার একটা সঠিক সিদ্ধান্ত একটা স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারে। কিন্তু এই সিদ্ধান্তগুলো শুধু রাজনৈতিক নেতৃত্বের উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে পুরো সমাজের ওপর, নাগরিকদের সচেতনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর। সবশেষে প্রশ্নটা আবারও ফিরে আসে, এবং আমি মনে করি এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কি সত্যি একটি নতুন পথে হাঁটছে, নাকি আমরা আবারও একই চক্রে ফিরে যাচ্ছি? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত, কিন্তু একটা বিষয় স্পষ্ট, এই মুহূর্তটি বাংলাদেশের জন্য একটা বিরল সুযোগ, এবং এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে হয়তো আবারও আমাদের অপেক্ষা করতে হবে আরেকটি পরিবর্তনের জন্যে। কিন্তু সেই পরিবর্তন কি আরও কঠিন, আরও ব্যয়বহুল এবং আরও অনিশ্চিত হবে না? বাংলাদেশের সামনে এখন যে পথটি খোলা, সেটা সহজ নয়, কিন্তু এটা হয়তো একমাত্র পথ, একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথ। এবং এই পথই নির্ধারিত হবে বাংলাদেশ শুধু